অবলা টিভিতে সবাইকে স্বাগত। অবলার পরিবেশ কথায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন পশু পাখি উদ্ভিদ গাছগাছালি সম্পর্কে পরিচিত হওয়ার কথা বলেছি। আজকে আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার সঙ্গে জড়িয়ে আছে বিশ্ববিখ্যাত এক বাঙালি বিজ্ঞানী, যিনি এই গাছের উপর গবেষণা করেই প্রমাণ করেছিলেন উদ্ভিদেরও প্রাণ আছে, তারাও ব্যথা বেদনা অনুভব করতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি আচার্য জগদীশচন্দ্র বসু এবং বনচড়াল উদ্ভিদ নিয়ে, যিনি তার ক্রেস্টোগ্রাফ যন্ত্রের সাহায্যে বনচড়াল উদ্ভিদের অতি সূক্ষ্ম বৃদ্ধি এবং বৈদ্যুতিক উদ্দীপনার প্রতিক্রিয়া করে প্রমাণ করেছিলেন উদ্ভিদেরও প্রাণ আছে, তারাও সপ্ত সংবেদনশীল, তারাও বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিতে পারে। চলুন এই পর্বে আমরা আচার্য জগদীশচন্দ্র বসু এবং বনচড়াল উদ্ভিদ সম্পর্কে কিছু কথা জেনে নিই। বনচড়াল একটি সংবেদনশীল উদ্ভিদ, যা শব্দে ছোট ছোট পাতাগুলিকে নাড়িয়ে প্রতিক্রিয়া দেখায়। এই গাছের বিজ্ঞানসম্মত নাম হল পোডারিও ক্যালিক্স নোটোরিয়াস। এই গাছটি লম্বায় খুব বেশি বড় হয় তা নয়, সাধারণত এটি লম্বায় 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হতে পারে। এই গাছের পাতাগুলি ছোট এবং সরু। এই গাছে 2 রকমের ফুল দেখা যায়, কমলা এবং হালকা বেগুনি। এটি গুল্মজাতীয় উদ্ভিদও বলা চলে। এই গাছের ছোট ছোট পত্রফলকের পাশে যদি জোরে শব্দ করা হয় তাহলে পত্রফলকগুলি নড়তে থাকে। তুরুক কথার অর্থ হচ্ছে হাতের আঙুল বা হাতে তালি দেওয়ার মতো। এই কারণে একে তুরুক চণ্ডাল উদ্ভিদও বলা হয়। অনেকে আবার একে টেলিগ্রাফ প্ল্যান্ট বা ডান্সিং প্ল্যান্টও বলে থাকেন। ভারত, বাংলাদেশ, চীন, মায়ানমার, থাইল্যান্ড ইত্যাদি এবং এশিয়ার বিভিন্ন জায়গায় এই গাছটি দেখা যায়। তবে আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় গাছটি দেখা যায়। কিন্তু বর্তমান সময়ে আমরা যখন ইচ্ছে খুশি মতো হঠাৎ করে গাছ কেটে ফেলছি, বন জঙ্গল পরিষ্কার করে ফেলছি। কী গাছ আছে সেখানে সেটি আমরা আদৌ এখন দেখতে পাই কি না, তার উপকারিতা কিছু না জেনেই আমরা এখন বন জঙ্গল পরিষ্কার করে ফেলছি, গাছ কেটে ফেলছি। এই বনচড়াল উদ্ভিদ আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় দেখা যায়। তবে এখন এটি প্রায় হারিয়ে যেতেই বসেছে, এখন সেরকম করে দেখাও যায় না একে। আর অনেকে এই গাছটা চেনেও না। আমাদের বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে আমরা তো অনেক গাছই চিনি না এখন। অনেকেই আছে এই গাছগুলিকে চেনে না, কোনোদিন হয়তো নামও শোনেনি, কোনোদিন হয়তো দেখেইনি। অজ্ঞাতবশত আমরা অনেক ভেষজ গাছ, অনেক উপকারী গাছকে আমরা হারিয়ে ফেলছি। বনচড়াল গাছের প্রধান বৈশিষ্ট্য হলো এটি একটি শব্দকাতর উদ্ভিদ এবং শব্দে এর ছোট ছোট পাতাগুলি আন্দোলিত হয়। সেই কারণে এই বিশেষ সংবেদনশীলতা এটিকে বিজ্ঞান এবং পরিবেশগত গবেষণার জন্য একটি আকর্ষণীয় উদ্ভিদ করে তুলেছে। এই উদ্ভিদের পাতাগুলো শব্দ তরঙ্গ অনুভব করতে পারে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়, যা এক ধরনের সংকেত প্রেরণের মতো কাজ করে। এটিকে মূলত গাছের প্রকরণ বা শিশ্মনাষ্টিক চলন এবং শব্দ উদ্দীপক চলন বলা হয়। শব্দ বা কম্পনের প্রভাবে এর ত্রিফলকযুক্ত যৌগের দুপাশে দুটো ছোট ছোট পাতা ওঠানামা করে। তবে সকালের দিকে এর সংবেদনশীলতা বেশি থাকে এবং আলো বাড়ার সাথে সাথে এর সংবেদনশীলতা কমতে শুরু করে। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসছে না, শব্দের প্রভাবে কেন এই গাছের পাতাগুলি নড়তে থাকে? এর পিছনেও রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ। যখন কোনো বাহ্যিক উদ্দীপনা যেমন শব্দ গাছের সংস্পর্শে আছে, তখন এটি একটি রাসায়নিক সংকেত তৈরি করে এবং এই সংকেতটি গাছের কোষগুলিতে স্থানান্তরিত হয়, যার ফলে পাতাগুলি দ্রুত ওঠানামা বা নড়াচড়া করে। এই চলনটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া, যেখানে উদ্ভিদটি কোনো বাহ্যিক উদ্দীপনায় প্রতিক্রিয়ায় সাড়া দেয়। আজকে আমরা নানান অ্যালোপ্যাথ থেকে শুরু করে নানান ওষুধের জন্য আমরা গাছগাছালির গুরুত্ব ভুলে গেছি। কিন্তু একটা সময় ছিল যখন এই গাছগাছালি থেকেই মানুষ তার যাবতীয় রোগের প্রতিষেধক খুঁজে পেত। সেক্ষেত্রে আমরা এই গাছগুলোকে ঔষধি হিসেবে ব্যবহার করা তো দূরের কথা, এখন আর দেখতেই পাই না। এই গাছগাছালিগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ঔষধ হিসেবে ব্যবহার করা যেতে পারে। চলুন শুনে নিই এই বনচড়াল উদ্ভিদে কী কী উপকারিতা রয়েছে এবং এর কী কী ভেষজ গুণ রয়েছে। এটি হ্যাপাটাইটিস চিকিৎসায় খুবই কার্যকর এবং যকৃতের বিষাক্ত পদার্থ দূর করতেও এটি সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে লিভারের কোষ মেরামত করতে এই বনচড়াল উদ্ভিদের ব্যবহার করা হয়। পেটের সমস্যা যেমন ডায়রিয়া, আমাশয় এবং গ্যাস্ট্রিক আলসার নিরাময়ের ক্ষেত্রে এই বনচড়াল গাছের শিকড় এবং ছাল ব্যবহার করা হয়। দীর্ঘস্থায়ী কাশি, অ্যাজমা এবং হাঁপানি
বা ম্যালেরিয়ার মতো জ্বরের চিকিৎসায় এটি ঐতিহ্যগত ব্যবহার রয়েছে। এটি স্নায়ুকে শিথিল করে এবং মাথা ব্যথা, অনিদ্রা, মানসিক চাপ কমাতেও কার্যকরী ভূমিকা রাখে। এই গাছের পাতা ও ফুলের রস ক্ষত বা ঘা সারাতে সাহায্য করে। এটি অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে। এটির অ্যান্টি ইনফ্ল্যামেটরি অর্থাৎ প্রতিরোধী গুণের কারণে বাত বা জয়েন্টের ব্যথা এবং পেশির খিঁচুনি কমাতেও সাহায্য করে। তবে আমাদের একটা কথা মনে রাখা দরকার, যে কোনো চিকিৎসায় যে কোনো রোগীকে এটি দেওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। সমস্ত উদ্ভিদরাই হচ্ছে আমাদের উদ্ভিদ বাস্তুতন্ত্রের প্রাণশক্তি, কারণ উদ্ভিদরা সূর্য থেকে সূর্যালোক নিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে, যা অক্সিজেন রূপে আমরা সমস্ত প্রাণী জগৎ গ্রহণ করি। তাই বলতে গেলে প্রত্যক্ষ পরোক্ষ উভয় দিক থেকে আমরা উদ্ভিদ জগতের উপর নির্ভরশীল। আমরা সত্যি একে অপরের উপর নির্ভরশীল। আমরা প্রাণী জগতের উপর নির্ভরশীল, আমরা উদ্ভিদ জগতের উপর নির্ভরশীল। কিন্তু আমরা এসব চিন্তাভাবনা না করে ইচ্ছে মতো হঠাৎ করে গাছ কেটে দিচ্ছি, বন জঙ্গল কেটে পরিষ্কার করে দিচ্ছি, যা আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সত্যি সংকটের কারণ। আমরা ছোটোদেরকে গাছ সম্পর্কে চেনাই না, তাদের গাছের কথা বলি না, তাদেরকে আমাদের গাছের প্রতি ভালোবাসা জাগাতে হবে, গাছের সঙ্গে সময় কাটাতে হবে তাদের সঙ্গে, ইত্যাদিভাবেই আমাদের পরিবেশ এবং বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হবে। শুধু গাছ কাটা নয়, আমরা বিভিন্নভাবেই আমাদের পরিবেশ দূষণ করছি, গাছ কেটে ফেলছি, ইত্যাদি কারণে আমরা বাস্তুতন্ত্র ধ্বংস করছি। সেদিকে আমাদের একটু নজর রাখতে হবে। আজকে এই আলোচনার শেষে আমরা জগদীশচন্দ্র বসু সম্পর্কে একটা ছোট্ট গল্প জেনে নিই। জগদীশচন্দ্র বসুকে রোজ স্কুলে দিতে যাওয়া এবং নিয়ে আসার দায়িত্ব ছিল এক দুর্ধর্ষ জেল ফেরত আসামি। একদিন ওই জেল ফেরত আসামিটি জগদীশচন্দ্রের বাবা অর্থাৎ ভগবান চন্দ্রের কাছে এসে বললেন, হুজুর, আমি তো জেল ফেরত আসামি, আমাকে কে কাজ দেবে? আমাকে তো না খেয়ে মরতে হবে। শান্ত গলায় জগদীশচন্দ্রের বাবা অর্থাৎ ভগবান চন্দ্র বললেন, আমার এখানে কাজ করবি? বিস্ময়ে ডাকাতটি বলল, আপনার এখানে? ভয়েসে জিজ্ঞেস করলো, কি কাজ হুজুর? ভগবান চন্দ্র বললেন, আমার ছেলে জগদীশচন্দ্রকে রোজ তুই স্কুলে দিতে যাবি এবং সেখান থেকে নিয়ে আসবি। এভাবেই শুরু। জগদীশচন্দ্রের বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব ছিল মাত্র 8 ঘন্টার রাস্তা। সেখানে সেই যাত্রাপথে সে ডাকাতের জীবন কাহিনী, ডাকাতির গল্প ইত্যাদি শুনত। ফরিদপুরে থাকাকালীন জগদীশচন্দ্র ওই ডাকাতের কাছ থেকেই ঘোড়ায় চড়া শিখেছিল। তার বাবা তাকে একটা ছোট্ট টাট্টু ঘোড়াও কিনে দিয়েছিল। সেই টাট্টু ঘোড়াটা নিয়ে এদিকে সেদিকে ঘুরে বেড়াতো। তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। ওই সময় ফরিদপুরে একটি ঘোড়দৌড়ের আয়োজন করা হয়েছিল। বালক জগদীশচন্দ্র সেই টাট্টু ঘোড়াটা নিয়ে সে ওই ঘোড়দৌড়ে অংশগ্রহণ করার জন্য এসেছিল। তাকে অংশগ্রহণ করতে দেখে একজন ভদ্রলোক তাকে ঠাট্টা করে বলেছিলেন, কই খোকা, তুমিও ঘোড়া ছোটাও না? জগদীশচন্দ্র শান্ত গলায় বললেন, ঠিক আছে। জগদীশচন্দ্র ঘোড়া ছোটালো, কিন্তু ঘোড়ার ওপর জিনের ওপর কোনো পাদানি বা রেরাগ না থাকায় ঘোড়ার শক্ত চামড়ায় বালকের শরীরে আঘাত লাগলো, তার চামড়াগুলি ছিঁড়ে গেল। কিন্তু সে তার ক্ষত আঘাত সহ্য করেও সে কাজ শেষ করলো। সে তার গন্তব্যস্থলে পৌঁছালো। হয়তো কিছু হতে পারেনি, কিন্তু সে তার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এই অদম্য জেদ, অদম্য অধ্যবসায় ছিল তার ভবিষ্যতের মূল চাবিকাঠি। এই মহান এবং কঠোর দৃঢ়তা নিয়েই সে আজকে বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু হয়ে উঠতে পেরেছে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, একটা ভগবান চন্দ্র অর্থাৎ জগদীশচন্দ্র বসুর বাবা যেখানে একটা জেল ফেরত আসামিকে তার বাড়িতে কাজের জন্য রাখলো, যেখানে আর কেউ তাকে কাজ দিত না, সেখানে আচার্য জগদীশচন্দ্র বসুর বাবা ভগবান চন্দ্রের